সময় দিয়েছে। যদি আমরা এলিনাকে তার হাতে তুলে না দিই, সে আমাদের রাজ্য ধ্বংস করে দেবে। রাজ্য আর প্রাসাদের ভালোর জন্যই আমি বাধ্য হয়ে রাজি হয়েছি। তবে আশা করেছিলাম এদের মধ্যে কেউ একজন সাহস করে ড্রাগনকে হারিয়ে আমার মেয়েকে বাঁচাবে। যুদ্ধে আমার একটা হাত কাটা গেছে, তাই আমিও লড়তে পারছি না। আর এরা এখানে শুধু ফুর্তি করতে এসেছে। আমাদের কষ্টে এদের কিছুই যায় আসে না। এর কিছুক্ষণ পর ড্রাগন উড়ে আসে প্রাসাদের বাইরে, বাজারের কাছে চলে আসে। তাকে দেখে লোকজন ভয়ে পালাতে শুরু করে। ড্রাগন রাজাকে হুঁশিয়ারি দেওয়ার জন্য প্রথমে রাজকুমারীর ঘরের জানালার কাছে যায়, তারপর প্রাসাদের উপরে মেঘের মতো ঘুরতে থাকে। রাজপুত্ররা ড্রাগনকে দেখে লড়াই করার বদলে ভয় পেয়ে যেদিকে পারে পালাতে থাকে। ড্রাগনকে প্রাসাদের উপরে ঘুরতে দেখে রাজা বুঝতে পারেন আজ তাকে নিজের মেয়েকে ড্রাগনের হাতে তুলে দিতেই হবে। তাই তিনি চোখের ইশারায় ড্রাগনকে সংকেত দেন আর ড্রাগন ফিরে যায় নিজের গুহার দিকে। অবশেষে রাজকুমারীকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে ঢাকঢোল পিটিয়ে সৈন্যদল প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। অন্য প্রজাদের মতো ভিক্টরও বাবরচির সঙ্গে দাঁড়িয়ে রাজকুমারীকে চিরদিনের মতো চলে যেতে দেখে দুঃখ পায়। রাজকুমারীর পালকি যখন দুর্গের বাইরে যায়, তখন সেই অকর্মা রাজপুত্রদের আর প্রাসাদে থাকার কোনো মানে থাকে না। তাই তারাও যে যার নিজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য দুর্গ ছেড়ে বেরিয়ে যায়। ভিক্টর রাজকুমারীকে মনে মনে ভালোবাসত, তাই তার চলে যাওয়াতে খুবই কষ্ট পায়। রাজপুত্ররা রাজাকে সাহায্য না করে পালিয়ে যাচ্ছে দেখে সে রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তোমরা সবাই রাজপুত্র নামের কলঙ্ক। একটা কুকুরও তোমাদের থেকে বেশি সাহসী আর বিশ্বস্ত। এখানে এসেছিলে শুধু মজা করতে, নাকি আমাদের রাজা যে ঘোষণা দিয়েছিলেন যে ড্রাগনের হাত থেকে তার কন্যাকে যে বাঁচাবে, তিনি তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিয়ে তাকে রাজ্যের রাজা বানাবেন, সেটা নিতে? ভিক্টরের কথার কোনো জবাব সেই নির্লজ্জ রাজপুত্রদের কাছে ছিল না, তাই তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু ভিক্টর ঠিক করে সে যেভাবেই হোক রাজকুমারী এলিনাকে বাঁচাবেই। তাই সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দ্রুত প্রাসাদ থেকে